ওয়েলকাম টু মাই ক্লাসেস। আজকে মাথাভাঙা গার্লস হাই স্কুলের একজন ছাত্রী আমাকে তাদের দ্বিতীয় পরীক্ষার, নবম শ্রেণীর ছাত্রী, দ্বিতীয় পরীক্ষার বাংলা ব্যাকরণের প্রথম অধ্যায়টা যেটা আছে শব্দ গঠন ও শব্দ ভাণ্ডার, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করতে বলেছে সুবিধার্থে। এই দিকে আবার সামাজিক মাধ্যমে আমার প্রাক্তন ছাত্র মিস্টার শিবা এবং বর্তমান অনারেবল অ্যাডভোকেট শিবা মণ্ডল, সেও আমাকে একটু অনুরোধ জানিয়েছে যে দাদা এই বিষয়টা আলোচনা করলে ভালো হয়। তো টপিক উল্লেখ করতে হবে, নবম দশম শ্রেণীর ইংরেজি বাংলার টপিক উল্লেখ করবেন, একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলার টপিক উল্লেখ করে দেবেন। আমি অবশ্যই চেষ্টা করব দ্রুততার সঙ্গে সেই ভিডিও তৈরি করে প্রেজেন্টেশন করার জন্য। শুরু করছি শব্দ গঠন ও তার কৌশল এবং শব্দ ভাণ্ডার। শব্দ কি, এটা আমাদের পরীক্ষায় ক্লাস 9-এ আসবে না, কিন্তু এই অধ্যায়টা করতে গেলে আমাদের জানা দরকার এবং ছোটোবেলায় আমরা করেছি। সেটা হচ্ছে কতগুলি ধ্বনি বা বর্ণ পাশাপাশি বসবে, একটা মনের ভাব প্রকাশ করবে, এটাই তো শব্দ। এবার এই শব্দের শ্রেণী বিভাগ রয়েছে, শব্দ ভাণ্ডার রয়েছে, শব্দ তৈরির কৌশল রয়েছে। সেগুলো কি একটু অল্প সময়ে আমরা চেষ্টা করছি। তো শব্দকে উৎসগত দিক থেকে শব্দকে হচ্ছে দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে মৌলিক শব্দ, আর একটা হচ্ছে সাধিত শব্দ। মনে রাখবে, মৌলিক শব্দ আর সাধিত শব্দ, মৌলিক আর যৌগিক নয়। ভৌত বিজ্ঞানের মতো মৌলিক কিংবা যৌগিক নয়, যৌগিক শব্দও আছে, আমরা আসব। তো প্রথম হচ্ছে উৎসগত দিক থেকে দু প্রকার, মৌলিক এবং সাধিত। মৌলিক শব্দ কি, এটা আমরা খুব সহজেই বুঝতে পারছি বা পারবো, যে শব্দকে বিশ্লেষণ করা যায় না। নবম শ্রেণীর হোক দশম শ্রেণীর হোক ভৌতবিজ্ঞানে আছে মৌলিক ধাতু, যে ধাতুকে ভাঙা যায় না। ঠিক সেরকম একই, যে শব্দকে বিশ্লেষণ করা যায় না, ভাঙা যায় না। এবার জোর করে ভাঙতে পারি, বিশ্লেষণ করতে পারি, কিন্তু জোর করে যখন আমি বিশ্লেষণ করব বা ভাঙব, তখন কিন্তু সেটার অর্থটা প্রকাশিত পাবে না, অর্থ থাকবে না। যদি মৌলিক শব্দকে যদি আমরা বিশ্লেষণ করিও, তাহলে তার কোনো অর্থ পাওয়া যাবে না। আর সাধিত শব্দ কি না, সাধিত শব্দের মধ্যে ওই মৌলিক শব্দটা থাকবে, সঙ্গে হচ্ছে প্রত্যয় হোক বা বিভক্তি হোক, অন্য কোনো উপসর্গ হোক, এগুলো যুক্ত হবে। অর্থাৎ প্রকৃতির সঙ্গে, প্রকৃতি কি, ধাতু কি, শব্দের মূল হচ্ছে ধাতু কিংবা প্রকৃতি, শব্দের মূল। যেমন আমরা একটা এক্সাম্পল যদি ধরুন মা। এবার আমি বললাম মায়ের হাতে ভাত খাবো, তার মানে মায়ের সঙ্গে এর যুক্ত হয়েছে, বিভক্তি যুক্ত হয়েছে, এটা মায়ের হয়ে গেছে। তো মূল শব্দটা হচ্ছে মা, এই মাই হচ্ছে মূল শব্দ, মা হচ্ছে ধাতু, মা হচ্ছে প্রকৃতি, এরকম বিষয়গুলো আসে। তো স্বাভাবিকভাবে দুটো শব্দ থাকবে যার আলাদা আলাদা অর্থ পাবো। যেমন আমরা যদি ধরি বৃষ্টি যোগ বাদল, বৃষ্টি বাদল, এটা কিন্তু সাধিত শব্দ। আবার যদি আমরা বলি বই, ব যোগ রস্যই, যদি আমরা এটাকে ভাঙি, তাহলে কোনো শব্দ পাচ্ছি কি? কোনো শব্দ আলাদাভাবে পাচ্ছি না, বর্ণ। তো স্বাভাবিকভাবে বই শব্দটা হচ্ছে মৌলিক শব্দ, আর বৃষ্টি বাদল এগুলো হচ্ছে সাধিত শব্দ। উৎসগত দিক থেকে দুই প্রকার। এবার অর্থগত দিক থেকে আসি, কিংবা একটু যদি এই শ্রেণীবিভাগ থেকে আমরা আসি, সাধিত শব্দকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। এটাই হচ্ছে অর্থগত শ্রেণীবিভাগ। তিনটি শব্দ শ্রেণীবিভাগ কী কী? প্রথমত হচ্ছে যৌগিক শব্দ। এই সাধিত শব্দের মধ্যে চলে আসছে যৌগিক শব্দ, মৌলিকের সঙ্গে কিন্তু যৌগিক আসেনি। তো এবার যৌগিক শব্দ কাকে বলবো? সাধিত শব্দ সেরকম সেম কোয়ালিটি, কিন্তু হচ্ছে ব্যাপারটা দুটো শব্দ থাকবে, দুটো শব্দের অর্থ একই রকম হবে। অর্থাৎ এখানে প্রকৃতি প্রত্যয়গত অর্থ বলতে কি বোঝাচ্ছে? উৎসর দিক থেকে এবং গঠনগত, মানে যখন শব্দটা সৃষ্টি হচ্ছে, সৃষ্টি লগ্নে ওই শব্দের অর্থ কী ছিল সেটা, এবং বর্তমানে ব্যবহারিক অর্থটা কি, সেটা যদি একই থাকে, সমার্থক হয়, তাহলে হচ্ছে আমাদের সেটাকে বলবো যৌগিক শব্দ। কিন্তু দুটো শব্দ থাকবে, যেহেতু সাধিত শব্দের শ্রেণীবিভাগের মধ্যে রয়েছে। আর অর্থগত 2 নম্বর হচ্ছে কি, যোগরূঢ় শব্দ। যোগরূঢ় শব্দটা আবার কাকে বলবো? একদম খুব সহজ, আমরা এগুলো নিয়ে অনেক চিন্তা ভাবনা করি, ঠিকঠাক তাদেরকে প্রেজেন্টেশন করতে পারি না, তাই তারা হচ্ছে মনে রাখতে পারে না। অধ্যায়টা নবম শ্রেণীর, কিন্তু বিষয় আলোচনাগুলো আমি শিবাকে বলবো যে যদি কোনো স্টুডেন্ট থেকে থাকে হয়তো তার জন্য কালেক্ট
করছো, সেটার জন্য আমি কোনো ভাবছি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে টেক্সটের পড়াগুলোকে একটু পড়ে নিতে হবে আর জানতে হবে। ক্লাস 7 এবং 8-এ ছিল, তাহলে 7-8 থেকে এটা এসেছে। আমি একটু ডাল ডেসক্রিপশন করছি, কিন্তু যেহেতু আবার ভিডিও তৈরি করতে হচ্ছে খুব অল্প সময়। তো যোগরূঢ় শব্দটা কি? যোগরূঢ় শব্দ হচ্ছে, এখানেও শব্দকে দুটো ভাগে ভাগ করা যাবে, বিশ্লেষণ হবে, যেহেতু সাধিত শব্দ অন্তর্ভুক্ত, সাধিত শব্দকে বিশ্লেষণ করা যায়, তাহলে যোগরূঢ় শব্দকে বিশ্লেষণ করা যাবে। কিন্তু বিশ্লেষণ করলেও এর যে প্রকৃতিগত অর্থ, অর্থাৎ উৎসের সময়, সৃষ্টির সময় যে অর্থটা ছিল আর এখন যে অর্থ, সেটা একটু পরিবর্তন হয়েছে। অর্থাৎ উৎসের সময় থেকে এখন একটু পরিবর্তিত হয়ে এসেছে, কিন্তু অনুসরণ করেছে। একটা উদাহরণ দিয়ে সুন্দর বুঝে যাব আশা করি। সেটা হচ্ছে, একটা উদাহরণ নিয়ে আসলাম, পঙ্কজ। পঙ্কজ কথার অর্থ কি? উৎসের সময় সৃষ্টির লগ্নে প্রকৃতি প্রত্যয়গত অর্থ ছিল যে পাকে জন্মে। পাক মানে কাদা, এটা বুঝতে পারছি। পাক কথার অর্থ হচ্ছে কাদা। কাদায় জন্মগ্রহণ করে যে সমস্ত উদ্ভিদ, তাদের সকলকে বলা হতো পঙ্কজ। অর্থাৎ ধরে নাও আমাদের ওই ঢ্যাপ ফুল, আরও কি শাপলা ফুল, এই ইত্যাদি ইত্যাদি যে জলে মানে জন্মগ্রহণ করে যে ফুলগুলি, সেগুলোকে আমরা জলজ ফুল বলি, অর্থাৎ পঙ্কজ আগে বলা হতো। এখন পঙ্কজ বলতে আমরা কি বুঝি? এখন পঙ্কজ বলতে আমরা বুঝি শুধু পদ্মকে, পদ্ম ফুলটাকে। তাহলে ওই পাকের থেকেই পদ্ম এসেছে, অনুসরণ করেছে, অর্থটা রয়েছে, কিন্তু একটু পরিবর্তিত হয়েছে। আগে সব কিছুকে বোঝাতো পাকে জন্ম, আর এখন যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে শুধু পদ্ম ফুল। এটা হচ্ছে যোগরূঢ় শব্দ। এবার আসি রূঢ় শব্দ। অর্থগত তিনটা। প্রথমে আমরা আলোচনা করলাম যৌগিক শব্দ, 2 নম্বরে হলো যোগরূঢ়, আর 3 নাম্বারটা হচ্ছে রূঢ় শব্দ। এবার রূঢ় শব্দটা কি না? রূঢ় শব্দ হচ্ছে প্রকৃতিগত অর্থ আর এখনকার ব্যবহারিক অর্থ, এ দুটো সম্পূর্ণরূপে আলাদা হবে। একটা ছোট্ট উদাহরণ নিয়ে আসি। যেমন ধরো হস্তি, এটাকে যদি আমরা বিশ্লেষণ করি, হস্ত যোগ ইন, হস্তি, এই হস্তি কথার উৎসগত আগে অর্থ ছিল হাত আছে যার, সে হচ্ছে হস্তিন। কিন্তু এই হস্তি শব্দটা আমরা এখন খুব সুন্দরভাবে ব্যবহারিক অর্থে পেয়ে থাকি হাতি অর্থে। তাহলে কোথায় হচ্ছে হাত আছে যার আর কোথায় হলো হাতি? এই চলে গেল আমাদের শব্দের শ্রেণীবিভাগটা। এরপরে শব্দর গঠন এবং শব্দের কৌশল বা শব্দ ভাণ্ডারে আমাদের আর কিছু আছে, সেটা হচ্ছে উপসর্গ, প্রত্যয়, অনুসর্গ, এবং শব্দ ভাণ্ডারের মধ্যে আছে দেশি শব্দ, তদ্ভব, অর্ধতৎসম। একদিনে সমস্ত কিছু আলোচনা করলে গুলিয়ে যাবে, তাই আমি আর একটু আলোচনায় যাব উপসর্গ এবং অনুসর্গ, তারপরে বাকিগুলো নেক্সট ডে আলোচনা করব। তো উপসর্গ কি? উপসর্গ হলো এমন অব্যয় বা ধ্বনি বা ধ্বনিগুচ্ছ বা বর্ণ, যেগুলো শব্দ হোক বা পদ হোক বা ধাতু হোক, তার পূর্বে বসবে। শব্দ বা ধাতুর পূর্বে বসবে একগুচ্ছ ধ্বনি বা বর্ণ, তাদেরকে বলে উপসর্গ। সেটা নতুন শব্দ গঠন করবে। যেমন একটা উদাহরণ যদি আমরা বলি, ধরো প্র দিয়ে আমরা যদি একটা শব্দ বানাই প্রতিবাদ, কিন্তু এখানে প্রতিবাদ, প্রতি বলে আর একটা উপসর্গ আছে। আচ্ছা, আমরা যদি বলি প্রকাশ, এই যে প্রর সঙ্গে কাশ যুক্ত হয়ে প্রকাশ হয়ে গেল, এই প্রযোগে আমরা কিন্তু একটা নতুন শব্দ পেলাম। এটা হয়ে গেল কি শব্দ? উপসর্গ। উপসর্গ এখানে আছে, তাহলে প্রযোগে নতুন উপসর্গ শব্দ তৈরি হয়ে গেল। সেমভাবে যদি আমরা আরও আসি, অন্যান্য উদাহরণ আছে, এই নিয়ে আমি একটু শ্রেণীবিভাগে চলে যাই। উপসর্গকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গ 2টা রয়েছে, একটা ইংরেজি আর একটা আরবি ফার্সি রয়েছে। তো এবার সংস্কৃত উপসর্গ রয়েছে 20টি। 20টির মধ্যে পরা, অপ, সম, দূর, বি ইত্যাদি আছে। এগুলো স্টুডেন্টদের তোমাদেরকে বলছি, একটু টেক্সট ব্যাকরণ বইটা যেটা আছে, যে কোনো রাইটারের থাকুক না কেন, সেখানে একটু দেখবে ওই উপসর্গের নামগুলো পেয়ে যাব, তাহলে অনেকটা কিন্তু সহজ হবে। আর না হলে আমার একটু লাইভ ক্লাস করতে হবে, সেই বিষয়ে একটু মাথায় রাখতে হবে। তো এ হচ্ছে উপসর্গের সংস্কৃত উপসর্গ। বাংলা উপসর্গের মধ্যে যেগুলো ছিল, সেটা হচ্ছে যেমন ধরো অনা, তারপরে হচ্ছে ধরো কু, অ, আ, এই ধরনের যে সমস্ত আছে, এগুলো হচ্ছে বাংলা উপসর্গ। অনাবৃষ্টি, অনাদর, এই লিস্টগুলো আমাদেরকে টেক্সট বই থেকে কালেক্টিং করতে হবে, কারণ এত লম্বা লম্বা লিস্ট মাথায় রাখা সম্ভব নয়, এটা টেক্সট বইয়ের সহযোগিতা নিতে হবে।
তৃতীয়ত হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গকে আবার ইংরেজি এবং আরবি ফার্সি ভাগ করা হয়েছে। ইংরেজির মধ্যে যেমন ধরুন এই বাংলায় উপসর্গ ব্যবহার করা হয়েছে। যেমন ধরুন আমরা একটা শব্দ ব্যবহার করি হেড পণ্ডিত। হেড হচ্ছে উপসর্গ, পণ্ডিত একটা নতুন শব্দ হলো হেড পণ্ডিত। ঠিক সেরকম হেড মিস্ত্রি, হাফ প্যান্ট, ফুল প্যান্ট, এই ধরনের এই যে ফুল এটা উপসর্গ, ইংরেজি উপসর্গ। ঠিক সেরকম আমাদের বিদেশি উপসর্গের মধ্যে আরবি ফার্সিটাতে যদি যাই তাহলে আমাদের যেমন আম শব্দটা আছে, আম জনতা, আমরা বলে থাকি জনতা সঙ্গে আম, আম জনতা, আরবি ফার্সি, এই হচ্ছে আমাদের উপসর্গ। অনুসর্গ, উপসর্গ যেমন শব্দের পূর্বে বসলো, শব্দের সঙ্গে যুক্ত হলো। অনুসর্গ হচ্ছে শব্দের বা ওই পদের পরে বসবে, আলাদাভাবে বসবে, স্বাধীনভাবে বসবে, এটা হচ্ছে অনুসর্গ। যেমন দ্বারা, দিয়ে, হইতে, থেকে, এরা বাক্যটাকে পূর্ণতা করে। অনুসর্গ একটু বিভক্তির মতো, বিভক্তি নয় কিন্তু বিভক্তির মতো কাজ করে। অনুসর্গ শব্দের পরে স্বাধীনভাবে আলাদাভাবে বসবে। উপসর্গ শব্দের আগে শব্দের সঙ্গে যুক্ত হয়ে বসবে। এই যে এই পার্থক্যগুলো যদি আমরা মাথায় রাখি তাহলে অনেকটাই আমাদের পরিষ্কার হয়ে যাবে। তাহলে আমরা আজকে কী আলোচনা করলাম? এক ঝলকে শব্দের শ্রেণীবিভাগ। উৎসগত হচ্ছে দুই প্রকার, এক মৌলিক শব্দ, দুই নাম্বার হচ্ছে সাধিত শব্দ। অর্থের দিক থেকে কিংবা সাধিত শব্দকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে, একটা যৌগিক শব্দ, আর একটা হচ্ছে যোগরূঢ় শব্দ, আর একটা হচ্ছে রূঢ় শব্দ। আর এইদিকে আলোচনা করলাম উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বাংলা উপসর্গ এবং বিদেশি উপসর্গ। থ্যাঙ্কস।